তখনই একটা বিষাক্ত সাপ আসে। সাপটাকে দেখে রাজু ভয়ে কাঁপতে শুরু করে। কে মেরো না, ঘরে আমার বুড়ি মা আমার জন্য অপেক্ষা করছে। আমার এই ধনসম্পদ কিছুই লাগবে না, আমাকে যেতে দাও। রাজু নামের এক গরিব কাঠুরে প্রতিদিনের মতো আজও পাহাড়ে কাঠ কাটতে যায়। পাহাড়ে সে ভালো জ্বালানির গাছ দেখতে পায় না। অন্য কাঠুরেরা পাহাড়ে এসে গাছ কেটে নিয়ে গেছে। আজকেও মনে হয় একটাও গাছ কাটতে পারবো না। কি যে করি, এখন আমি গাছ কোথায় পাব? যদি শুকনো গাছ না পাই তাহলে তো আমাকে না খেতে পেয়ে মরতে হবে। হায় ভগবান, আমার ভাগ্যে কি লিখেছ সে তুমিই জানো। রাজু মন খারাপ করে ঘরে ফিরে আসে। কি হলো রাজু, আজকেও গাছ কি পাওনি? না মা, পাহাড়ে সব শুকনো গাছ আগে থেকেই অন্য কাঠুরেরা কেটে নিয়ে গেছে। বুঝতে পারছি না যে কি করব। দুঃখ পেও না রাজু, পাহাড়ে গাছ পাওনি তো কি হয়েছে, তুমি বনে গিয়ে গাছ কাটো। বনে তো অনেক গাছ আছে, বনে অন্য কাঠুরিরা যায়ও না। কি জঙ্গলে? ওখানে তো হিংস্র পশু থাকতে পারে। হ্যাঁ হতে পারে, কিন্তু একটা কথা সব সময় মনে রাখো, যতক্ষণ না আমরা ওদের ক্ষতি করছি ওরা আমাদের কিছুই করে না। যদি আমরা ওদের ক্ষতি করতে যাই তখনই ওরা আমাদের উপর আক্রমণ করে। রাজু তার মায়ের কথা শুনে কুড়ুল নিয়ে জঙ্গলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। বেশ কিছুক্ষণ হাঁটার পর গ্রাম শেষ হয়ে যায় আর রাজু জঙ্গলে ঢুকে পড়ে। সে শুকনো গাছ খুঁজতে খুঁজতে জঙ্গলের গভীরের দিকে চলে যায়। হঠাৎ সে একটা সোনার গাছ দেখতে পায়। তখন সে গাছের দিকে এগিয়ে যায়। আরে, এটা কেমন গাছ? এটার পাতা তো সোনার মতো চকচক করছে। আমি যদি এই সোনার পাতাগুলো বিক্রি করে দিই তাহলে আমাকে আর গাছ কাটার দরকার পড়বে না। আমি এই সোনার পাতা থেকেই টাকা কামিয়ে নেব। আমাকে আর আমার গাছের পাতা ছিঁড়ো না, না হলে তুমি এখানেই জ্বলে ভস্ম হয়ে যাবে। যদি আমাকে না কেটে আমার রক্ষা করো তাহলে তোমার ভাগ্য পাল্টে যাবে। আমাকে ক্ষমা করো, আমি জঙ্গলে শুকনো গাছ কাটতে এসেছি। আমার টাকার অনেক দরকার, আর আমি গাছ কেটেই জীবনযাপন করি। আজ প্রথমবার আমি জঙ্গলে গাছ কাটতে এসেছি। আজকে যদি আমি একটাও গাছ না কাটতে পারি তাহলে আমার মাকে ক্ষুধার্ত থাকতে হবে। আমি তো তোমাকে শুধু সচেতন করছিলাম যে আমাকে কাটবে সে ভস্ম হয়ে যাবে। এটা সত্য। যদি তোমার মনে লোভ না থাকে তাহলে তোমার ভাগ্য পাল্টে যাবে। গাছের কথা রাজু কিছুই বুঝতে পারে না। তুমি কি বলছো? আমি কিছুই বুঝতে পারছি না। আমি গাছ কাটার জন্য অন্য জায়গায় চলে যাচ্ছি। হঠাৎ গাছটার তলায় একটা গুহা তৈরি হয়। যাও, এই গুহার ভিতর চলে যাও, তোমার ভাগ্য পরিবর্তন হওয়ার অপেক্ষা করছে। রাজু ভয়ে ভয়ে ওই গুহার ভিতর চলে যায়। অন্ধকার গুহায় রাজু কিছুই দেখতে পাচ্ছিল না। হঠাৎ কিছুটা আলো দেখতে পেয়ে সেদিকে এগিয়ে যায়। সে গুহার ভিতর অনেক গুপ্তধন দেখতে পায়। এটা আমি কি দেখছি? নিজের চোখকেও বিশ্বাস করতে পারছি না। এত ধনসম্পদ! ওই গাছটা ঠিক বলেছিল, এত ধনসম্পদ দিয়ে আমার ও আমার গ্রামের ভাগ্য পাল্টে যাবে। রাজু ওই গুপ্তধন নেওয়ার জন্য এগিয়ে যায়। তখনই একটা বিষাক্ত সাপ আসে। সাপটাকে দেখে রাজু ভয়ে কাঁপতে শুরু করে। রাজু মনে করে সে আর বাঁচবে না। তখন রাজু হাত জোর করে সাপকে বলতে শুরু করে, নাগ দেবতা, আমাকে মেরো না। ঘরে আমার বুড়ি মা আমার জন্য অপেক্ষা করছে। আমার এই ধনসম্পদ কিছুই লাগবে না, আমাকে যেতে দাও। তোমার ভয় পাওয়ার কোনো দরকার নেই। আমি তো এই ধনসম্পদের রক্ষক। যে এই ধনসম্পদ নিতে আসে তাকে একটা পরীক্ষা দিতে হয়। যদি এই পরীক্ষায় তুমি সফল হও তাহলে এত ধনসম্পদ সব তোমার। আচ্ছা ঠিক আছে, আমি পরীক্ষা দিতে রাজি। যদি পরীক্ষা দিয়ে আমার ভাগ্য পাল্টে যায় তাহলে আমার বুড়ি মাকে কখনো ক্ষুধার্ত থাকতে হবে না। ঠিক আছে, তাহলে আমার প্রশ্নের উত্তর দাও। এমন কি আছে যেটা মানব জাতিকে মনে রাখতে হয় আর সারা জীবন তার পালন করতে হয়? সাপের কথা শুনে রাজু ঘাবড়ে যায়। মানব জীবনে কখনই লোভ করতে নেই। যতই খারাপ সময় আসুক না কেন, সৎ থেকে খারাপ সময়ের মোকাবিলা করতে হয় আর সবাইকে সাহায্য করতে হয়। এই তিনটে কথা যদি মানুষ মেনে চলে
তাহলে তার জীবন সফল হয়। তুমি এর সঠিক উত্তর দিয়ে আমাকে খুশি করেছ। এখন এই ধনসম্পদ সব তোমার। আমার তোমার উপর বিশ্বাস আছে। এত ধনসম্পদ দিয়ে তুমি শুধু নিজের না, অন্যের ভাগ্য পাল্টে দেবে। যদি এমনটা চাও তাহলে এখান থেকে তোমার প্রয়োজন মতো ধনসম্পদ নিয়ে যেতে পারো। এই স্থান তোমার জন্য সবসময় সুরক্ষিত থাকবে, আর যখনই তুমি চাইবে এই ধনসম্পদের ব্যবহার করতে পারবে। তারপর সাপের কথা শুনে রাজু তার প্রয়োজন মতো কিছু সোনা নিয়ে আসে। রাজু, তুমি এত ধনসম্পত্তি কোথা থেকে এনেছো? আজকে আমার সাথে এক অদ্ভুত ঘটনা ঘটেছে, সেখান থেকেই আমি গুপ্তধন পেয়েছি। কি গুপ্তধন? আরে কি বলছো? আমি কিছুই বুঝতে পারছি না। তুমি প্রথম থেকে সব ঘটনা খুলে বলো। হ্যাঁ মা, তুমি আমাকে জঙ্গলে গাছ কাটার জন্য পাঠিয়েছ। ওখানে একটা কথা বলা সোনার গাছ এই ধন সম্পদ দিয়েছে। রাজু তার মাকে সব গল্প বলতে শুরু করে যেগুলো তার সাথে হয়েছে। আচ্ছা, কিন্তু এত ধনসম্পত্তি তো আমাদের জন্য অনেক। এত ধনসম্পত্তি নিয়ে আমরা কি করব? জানি মা, এত ধন সম্পদ শুধু আমাদের জন্য না। এখনই গ্রামের প্রধান সাহেবের সাথে দেখা করে গ্রামের উন্নতির জন্য কথাবার্তা বলবো। রাজুর কথা শুনে তার মায়ের খুব গর্ব হয় ছেলের উপর। রাজু গ্রামের প্রধানের সাথেও দেখা করে। আরে আসো রাজু, বলো আমার কাছে তুমি কোন দরকারে এসেছো? প্রধান সাহেব, আমাদের গ্রামের উন্নতির জন্য টাকা দান করতে চাই। তুমি গ্রামের উন্নতির জন্য দান করতে চাও, কিন্তু তোমার কাছে তো এত ধন সম্পত্তি নেই। কোনো গুপ্তধন পেয়েছো নাকি? হা হা হা। প্রধান রাজুর কথা শুনে হাসতে শুরু করে। রাজু সব বুঝতে পারে, কিন্তু সে চুপ থাকে। এই রকম কিছুই ভেবে নিন। শুধু আমাকে বলুন, কি করলে গ্রামের সবার সুবিধা হবে। এসব বলে কোনো লাভ তো হবে না, কিন্তু তুমি এত জেদ যখন করছো, তখন শোনো। আমাদের গ্রামে একটা বিদ্যালয় বানাতে হবে, যেখানে শিশুরা শিক্ষা গ্রহণ করবে। গ্রামে বড় কুয়া বানাতে হবে, যাতে গরমের সময়ও আমরা জল পাই। আমাদের গ্রামে এমন অনেক বৃদ্ধ মানুষ আছেন যাদের কেউ নেই, বা তাদের ছেলে মেয়ে বড় শহরে থাকে। ওইসব বৃদ্ধদের জন্য আমাদের একটা বৃদ্ধাশ্রম বানাতে হবে, যেখানে ওরা সুখে থাকবে। রাজু প্রধানের কথা মন দিয়ে শুনছিল। ঠিক আছে প্রধান সাহেব, এইগুলো করার জন্য কত টাকা লাগবে আমাকে বলুন, আমি টাকা এনে দেব। রাজু এই কথা বলে চলে যায়। প্রধানের রাজুর কথা বিশ্বাস হয়নি। পরের দিন রাজু অনেক টাকা নিয়ে প্রধানের কাছে আসে। প্রধান সাহেব, এই টাকাগুলো এখন আমার কাছে আছে। আরও টাকা যদি লাগে তাহলে আমাকে জানাবেন, আমি এনে দেব। রাজুকে সত্যি সত্যি টাকা নিয়ে আসতে দেখে প্রধান অবাক হয়ে যায়। এভাবে গ্রামের উন্নতির জন্য রাজু গুপ্তধনের টাকা ব্যবহার করতে শুরু করে। সে নিজের জন্য একটা বড় ঘর তৈরি করে আর মায়ের কষ্ট না হওয়ার জন্য একটা কাজের লোক রেখে দেয়। আস্তে আস্তে সে গ্রামের উন্নতি করতে শুরু করে। গ্রামের সবাই তার উপর খুব খুশি হয়। সে এত টাকা কোথায় পাচ্ছে কেউ খোঁজও নেয় না। একদিন ওই গ্রামে একটা চোর আসে। মনে হয় এই গ্রামের সবাই বড় লোক। এই গ্রামের লোকেদের কাছে তো অনেক ধন সম্পদ থাকবে। আমি ঠিক গ্রামেই চুরি করতে এসেছি। চোরটা গাছের উপর বসে সবার উপর নজর রাখে আর রাত হওয়ার অপেক্ষা করে। তখন দুজন লোক ওই গাছের তলায় বসে ওই গুপ্তধনের ব্যাপারে কথা বলতে থাকে। চোর সারা রাত ওই গাছের উপর বসে থাকে আর ভোর হওয়ার অপেক্ষা করে। পরের দিন ভোরের বেলা চোর বনের ভিতর আসে। তখন সেই গাছ সে দেখতে পায়। এটা অবশ্যই ওই গাছটা যার ব্যাপারে ওই দুজন কথা বলছিল। এই গাছটা কেটে আর গাছের পাতা নিয়ে আমিও বড়লোক হয়ে যাব। চোর গাছের সোনার পাতা নেওয়ার জন্য গাছের কাছে আসে। আমাকে কেটো না, যে আমাকে কাটতে আসবে সে জ্বলে ভস্ম হয়ে যাবে। আর যদি আমার রক্ষা করো, তোমার ভাগ্য পাল্টে যাবে। চোর গাছের কোনো কথা শোনে না। গাছটাকে কাটার জন্য সে গাছের দিকে যেতে থাকে। যখনই সে গাছে হাত দেয়, তখনই সে জ্বলে ছাই হয়ে যায়। রাতে যখন রাজু ঘুমাচ্ছিল, তখন জাদুর গাছ তার স্বপ্নে এসে কথা বলে। রাজু, তুমি আমাকে রক্ষা করার প্রতিশ্রুতি দিয়েছ। যদি কেউ লোভ নিয়ে আমাকে কাটতে আসে,
সে জ্বলে ভস্ম হয়ে যাবে, এটা সত্য। হ্যাঁ, তুমি ঠিক বলছো। আমাকে তোমার ব্যাপারে জানতে হবে। তুমি কি বলবে? রাজু জিজ্ঞেস করতেই গাছ বলে, বহু বছর আগে এক ঋষিমুনি তার যজ্ঞের তপস্যা করছিলেন। সেই দিন ছিল তার তপস্যার শেষ দিন। কিছুক্ষণ পর যখন তার তপস্যা শেষ হয়ে যায়, তখন ওই রাজ্যের রাজা সামনে বসে ঋষিমুনির তপস্যার অন্তিম মুহূর্তের অপেক্ষা করছিলেন। প্রণাম ঋষি মশাই। রাজামশাই, আমার তপস্যা শেষ হওয়ার সময় তুমি এখানে এসেছ, তার মানে তোমার আমার কাছে বিশেষ কোনো কাজ আছে। রাজা, আপনি তো সর্বভাগ্য ঋষি মশাই। আমি আপনার কাছে বিদ্যা প্রাপ্ত করতে এসেছি, যেটা আপনি তপস্যা থেকে সিদ্ধি করেছেন। তুমি এটা কি বলছো? আমার সিদ্ধ বিদ্যা আমি কারুকেই দিতে পারবো না। ঋষি মশাই, যদি তুমি এই বিদ্যা আমাকে না দাও, তাহলে আমি তোমাকে ব্রহ্মবিদ্যায় ভস্ম করে দেব। তুমি দুষ্টু খারাপ রাজা, এটা আমি শুনেছিলাম, কিন্তু তুমি আজ নিজেই তার প্রমাণ দিয়েছ। আমার নিজের জীবনের ভয় নেই রাজা, যাই হয়ে যাক না কেন। আমার সিদ্ধ বিদ্যা আমি তোমার মতো দুষ্টু খারাপ রাজাকে কোনো মোটেই দেব না। ঋষিমুনির কথা শুনে রাজা রেগে যান আর সে ঋষির আশ্রম জ্বালিয়ে দেয়। ওই আগুন ঋষিমুনির গায়েও লেগে যায়। যেইভাবে তুমি আমার শরীর হত্যা করতে চাইলে, খুব তাড়াতাড়ি তুমিও একইভাবে মারা পড়বে। তখন তিনি নিজের শক্তি ব্যবহার করে একটা সোনার গাছে রূপান্তরিত হন। যদি কেউ ওই গাছ কাটতে আসে, সে জ্বলে ছাই হয়ে যাবে। তখন রাজুর চোখ খুলে যায়। সে বুঝতে পারে তাকে এখন কি করতে হবে। প্রধান সাহেব, চলুন, আমার আপনাকে আর গ্রামের লোকের সাহায্য লাগবে। হ্যাঁ হ্যাঁ, বলো রাজু, তুমি গ্রামের জন্য এত করেছ, তো আজকে আমরা সবাই তোমাকে সাহায্য করব। প্রধান সাহেব, আমি ওই অদ্ভুত গাছ আর ধনসম্পদের কথা আপনাকে বলেছি। সেই কথা শুনে কাল এক চোর ওই গাছ কাটতে গিয়েছিল। সে এখন জ্বলে ছাই হয়ে গেছে। কারোর সাথে এমন যেন না হয়, আর ওই গাছের রক্ষা হোক। হ্যাঁ হ্যাঁ, ওই গাছের সাথে সবার রক্ষা করা দরকার। আমি আজকেই সব ব্যবস্থা করছি, তুমি চিন্তা করো না। পরের দিন রাজুর সাথে প্রধান আর ও গ্রামের কিছু লোক গাছের কাছে আসে। সবাই মিলে গাছের চারধারে লোহার রড দিয়ে ব্যারিকেড বানিয়ে দেয়। এভাবেই কিছু বছর কেটে যায়। একদিন একটা গ্রামের লোক ওই জঙ্গলে গিয়ে দেখে ওই গাছের সব পাতা ঝরে গেছে। সে রাজু ও গ্রামের সবাইকে সেই কথা জানায়। তখন সবাই গাছের কাছে চলে আসে। রাজু, এটা কি হলো? এই গাছ শুকিয়ে গেছে। এর মানে এটা নয় তো যে আমাদের গ্রামে কোনো অশুভ ছাওয়া নেমে আসবে? আমি তো কিছুই বুঝতে পারছি না প্রধান সাহেব। এত বছর তো আমরা এই গাছের রক্ষা করলাম, এখন হঠাৎ এটা কি হলো? সবাই দুশ্চিন্তা করছিল। চিন্তা করো না রাজু, গ্রামে কোনো অশুভ ছাওয়া আসবে না। এখন আমার মুক্তি পাওয়ার সময় চলে এসেছে। এত বছর আমি আমার রক্ষা করার জন্য কোনো সৎ ব্যক্তিকে খুঁজছিলাম। যখন তুমি আমাকে রক্ষা করলে, তখন থেকে আমার আত্মা মুক্তি হতে লাগল। এই জন্য এখন আমি পুরোপুরি মুক্তি পেয়ে গেছি। এখানে আমি আর থাকব না, কিন্তু এখানে ধন সম্পত্তি সব রেখে গেলাম। কিছুক্ষণ পর ওই গাছ থেকে একটা আলো বেরিয়ে যায়, আর গাছটা অদৃশ্য হয়ে যায়। এটা একটা ঋষিমুনির আত্মা ছিল। সে নিজেকে এই সোনার গাছে রূপান্তর করে রেখেছিল। এত বছর পর তার মুক্তি হল। আমরা এই গাছের কথা মতো গ্রামের রক্ষা করব। ওই ঋষিমুনির আত্মা মুক্তি পেয়ে যায়। এরপর সবাই সবার ঘরে চলে যায়। গাছটা অদৃশ্য হয়ে যায় ঠিকই, কিন্তু গাছের তলার ধনসম্পত্তি সব একইভাবে থেকে যায়। ওই ধনসম্পদ রাজু তার গ্রামের উন্নতিতে ব্যয় করেছিল। ওই ধনসম্পদ দিয়ে সে পাশের গ্রামেরও উন্নতি করতে থাকে।